নমস্কার, গল্পের ও কবিতার সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ পড়ব চিত্রা দেবের লেখা ঠাকুর বাড়ির অন্দরমহল বইটির নির্বাচিত একটু অংশ। আমরা আজ বেছেছি রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর সম্পর্কে। তবে আমরা এখানে রবীন্দ্রনাথকে পাব কম, মূলত জানব মৃণালিনী দেবীর সম্পর্কে। শুরু করছি। গুরুজনেরা যে সম্বন্ধ স্থির করেছিলেন, রবীন্দ্রনাথ বিনা দ্বিধায় তাকেই বরণ করে নিয়েছিলেন। বন্ধুদের নিজের বিয়ের নিমন্ত্রণ লিপি পাঠিয়ে দিলেও এ বিয়েতে ঘটাপটা বিশেষ হয়নি। পারিবারিক বেনারসি দৌড়দার জমকালো শাল গায়ে দিয়ে তিনি বিয়ে করতে গেলেন নিজেদের বাড়ির পশ্চিম বারান্দা ঘুরে। বিয়ে করে আনলেন অজ্ঞ বালিকা ভবতারিণীকে। কবির বাসর ঘরের সুন্দর বিবরণ পাওয়া যাবে প্রত্যক্ষদর্শী হেমলতার লেখায়। বাসরে বসেই রবীন্দ্রনাথ দুষ্টুমি আরম্ভ করলেন। ভাঁড় খেলার বদলে ভাঁড়গুলো উপুড় করে দিতে লাগলেন ধরে ধরে। তার ছোট কাকিমা ত্রিপুরা সুন্দরী বলে উঠলেন, ও কি করিস রবি? এই বুঝি তোর ভাঁড় খেলা? ভাঁড়গুলো সব উল্টে পাল্টে দিচ্ছিস কেন? রবীন্দ্রনাথ বললেন, জানো না কাকিমা, সব যে ওলট পালট হয়ে যাচ্ছে, কাজেই আমি ভাঁড়গুলো উল্টে দিচ্ছি। কাকিমা আবার বললেন, তুই একটা গান কর। তোর বাসরে আর কে গাইবে? তুই এমন গাইয়ে থাকতে। এরপর তাঁর বাসর ঘরে একবার উঁকি দিলে দেখা যাবে সেখানে তিনি ওড়না ঢাকা জড়সড় বধূর দিকে চেয়ে কৌতুক ভরে গান ধরেছেন, আমরি লাবণ্যময়ী। শোনা গেছে কথায় প্রচণ্ড যশুরে টান থাকায় ভবতারিণী প্রথম দিকে বেশ কিছুদিন কথাই বলতেন না। কবি কি এই অসম বিবাহকে খুশি মনে গ্রহণ করেছিলেন? তাই তো মনে হয়। ছোট ছোট ঘটনায় রয়েছে সুখের আমেজ। এরই মধ্যে শুরু হল ভবতারিণীর মৃণালিনী হয়ে ওঠার শিক্ষা। প্রথমে তিনি মহর্ষির নির্দেশে ঠাকুরবাড়ির আদব কায়দা বাচনভঙ্গির ঘরোয়া তালিম নিলেন নিপময়ীর কাছে। তারপর নিপময়ীর মেয়েদের সঙ্গে মৃণালিনীও পড়তে গেলেন লরেটো হাউসে। ফুলতলির ভবতারিণী হয়তো হারিয়ে গেলেন, কিন্তু মৃণালিনী অতি আধুনিকা হয়েও ওঠেননি। কিংবা তাঁর লরেটোর ইংরেজি শিক্ষা, পিয়ানো শিক্ষা, বাড়িতে হেমচন্দ্র বিদ্যারত্নের কাছে সংস্কৃত শিক্ষা কোনো সৃষ্টিমূলক কাজেও লাগেনি, কারণ তার জীবন সংসারের সকলের সুখে নিমজ্জিত ছিল। চারপাশে অতি সরব এবং সোচ্চার চরিত্রগুলির পাশে তার নির্বাক ভূমিকাটি আমাদের কাছে তেমন স্পষ্ট নয়। অথচ তিনিও বাড়ির অন্যান্য মেয়ে বউদের মতো অভিনয় করেছেন, রামায়ণ অনুবাদ করেছেন, রবীন্দ্রনাথের নির্দেশে রূপকথা সংগ্রহ করেছেন। আমোদ প্রমোদে দুঃখে শোকে সবার সবচেয়ে বেশি কাছে এসে দাঁড়িয়েছেন। রবীন্দ্রনাথের রাজা ও রানীর প্রথম অভিনয়ে মৃণালিনী সেজেছিলেন নারায়ণী, আর দেবদত্তের ভূমিকায় কে অভিনয় করেছিলেন জানেন? তার মেজ ভাসুর সত্যেন্দ্রনাথ। ঘরোয়া অভিনয় নয়, বেশ বড় মাপের আয়োজন হয়েছিল। যদিও প্রথমবার, তবুও তাঁর অনাড়ষ্ট সাবলীল অভিনয় ভালোভাবেই উতরেছিল। অথচ নবনাটকে অভিনয় করার জন্যে একটি স্ত্রী ভূমিকা গ্রহণ করে অক্ষয় চৌধুরী আর কিছুতেই স্টেজে এসে দাঁড়াতে পারেননি। মৃণালিনীরও এরকম অবস্থা হতে পারত, বিশেষ করে ভাসুরের সঙ্গে অভিনয়। কিন্তু কোনো বিঘ্ন ঘটেনি। তবু রবীন্দ্রনাথের নাটক কিংবা অভিনয়ে যোগ দেবার আগ্রহও মৃণালিনীর ছিল না, একথা স্বীকার করতেই হবে। সখী সমিতির দু একটা অভিনয়ে কিংবা মায়ার খেলা এরকম ছোটোখাটো চরিত্রে অভিনয়ে যোগ দেওয়া ছাড়া আর কিছুতেই তাকে অংশগ্রহণ করতে দেখা যায়নি। আসলে গান, অভিনয়, সাহিত্য চর্চার মধ্যে মৃণালিনীর প্রকৃত পরিচয় খুঁজে পাওয়া যাবে না। স্বামীর মহৎ আদর্শকে কাজে পরিণত করবার জন্যে তিনি যখন রবীন্দ্রনাথের পাশে এসে দাঁড়ালেন, তখন শুধু
তখনই তার প্রকৃত পরিচয় প্রথমবার আমরা পেলাম। সামান্যার মতো দেখা দিলেন অসামান্যা, দেখা দিল সনাতন ভারতবর্ষের শাশ্বতী নারী। অবশ্য সে অনেক পরের কথা। ঠিক সুগৃহিণী বলতে যা বোঝায়, ঠাকুরবাড়িতে মৃণালিনী ছিলেন তাই। জোড়াসাঁকোতে সবার ছোট, তবু সবাই তার কথা শুনতেন। সবাইকে নিয়ে তিনি আমোদ আহ্লাদ করতেন, বউদের সাজাতেন কিন্তু নিজে সাজতেন না। সমবয়সীরা অনুযোগ করলে বলতেন, বড় বড় ভাসুরপো ভাগ্নেরা চারিদিকে ঘুরছে, আমি আবার সাজব কি? একদিন কানে দুটি ফুল ঝোলানো বীরবৌলি পড়েছিলেন সবার উপরোধে। সেই সময়ে হঠাৎ কবি উপস্থিত হলে সঙ্গে সঙ্গে তিনি 2 হাত চাপা দিয়ে বীরবৌলি লুকিয়ে ফেলেছিলেন। গয়না পরায় এতই ছিল তার লজ্জা। তিনি আরও ভালোবাসতেন রান্না করতে আর 5 জনকে ভালো মন্দ রেঁধে খাওয়াতে। ঠাকুরবাড়িতে মেয়েদের গৃহকর্মে নানা রকম তালিম দেওয়া হতো। মহর্ষি কন্যা সৌদামিনী তাঁর পিতৃস্মৃতিতে লিখেছিলেন যে তাঁদের প্রতিদিন নিয়ম করে একটা তরকারি রাঁধতে হতো। রোজ একটা করিয়া টাকা পাইতাম, সেই টাকায় মাছ তরকারি কিনিয়া আমাদিগকে রাঁধিতে হইত। নতুন বউদের শিক্ষা শুরু হতো পান সাজা দিয়ে। তারপর তারা শিখতেন বড়ি দিতে, কাসুন্দি আচার প্রভৃতি তৈরি করতে। ধনী পরিবারের বউ হলেও এসব শিক্ষায় ত্রুটি ছিল না। বলা বাহুল্য, মৃণালিনী এসব কাজে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তবে একটা কথা মনে রাখতেই হবে, এ সময় দিন বদলাচ্ছে, পালাবদল চলছে বাড়ির বাইরে, বাড়ির ভেতরেও। না বদলালে কি জ্যোতিরিন্দ্র কাদম্বরী 3 তলার ছাদে নন্দনকানন তৈরি করতে পারতেন? সে সভায় অনাত্মীয় পুরুষেরাও অবাধে আসতেন, অথচ সত্যেন্দ্র বন্ধু মনমোহনকে অন্তঃপুরে নিয়ে আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি। যুগ বদলাচ্ছে। মৃণালিনী যখন লরেটো স্কুলে পড়তে গেলেন, তখন আর কেউ ধিক্কার দিতে এলো না, কারণ তার আগেই চন্দ্রমুখী ও কাদম্বিনী অসাধ্য সাধন করে ফেলেছেন। যাক, সে কথা পরে হবে। এখন কথা হচ্ছে ঠাকুরবাড়ির সাবেকি চাল নিয়ে। অন্দরমহলের ব্যবস্থা বদলাতে বড় দেরি হয়। যাই যাই করেও গ্রীষ্মকালের শেষ সূর্যের আলোর মতো মেয়েদের চিরকেলে অভ্যেস যেন যেতে চায় না। তাই বাইরের জগতে কয়েকটি মেয়ে বিরাট পরিবর্তন আনলেও বউয়েরা তখনও শিখতেন ঝুনি রাইয়ের ঝাল কাসুন্দি, আমসত্ত্ব, নারকেল চিঁড়ে এসব তৈরি করতে। মৃণালিনী নানা রকম মিষ্টি তৈরি করতে পারতেন। তার মানকচুর জিলিপি, দইয়ের মালপো, পাকা আমের মিঠাই, চিঁড়ের পুলি যাঁরা একবার খেয়েছেন তারা আর ভোলেননি। স্ত্রীর রন্ধন নৈপুণ্যে কবিও উৎসাহী হয়ে মাঝে মাঝে নানা রকম উদ্ভট রান্নার এক্সপেরিমেন্ট করতেন। শেষে হাল ধরে সামাল দিতে হতো মৃণালিনীকেই। শেষে তাকে রাগাবার জন্যে কবি বলতেন, দেখলে তোমাদের কাজ তোমাদেরই কেমন একটা শিখিয়ে দিলুম। মৃণালিনী চটে গিয়ে বলতেন, তোমাদের সঙ্গে পারবে কে, জিতেই আছো সকল বিষয়ে। লেখাপড়া শেখার পর শিলাইদহে বাস করবার সময় মৃণালিনী কবির নির্দেশে রামায়ণের সহজ ও সংক্ষিপ্ত অনুবাদের কাজে হাত দিয়েছিলেন। শেষ হয়নি। কবি সেই অসমাপ্ত খাতাটি তুলে দিয়েছিলেন মাধুরীলতার হাতে, বাকিটুকু শেষ করবার জন্যে। অসমাপ্ত কাজ সমাপ্ত করার আগেই অকালে মাধুরীর জীবনদীপ নিভে যাবার পর আর খাতাটির খোঁজ মেলেনি। রথীন্দ্রের কাছে আরেকটি খাতা ছিল। তাতে মৃণালিনী মহাভারতের কিছু শ্লোক, মনুসংহিতা ও উপনিষদের শ্লোকের অনুবাদ করেন। এছাড়া কবির নির্দেশে তিনি বাংলাদেশের রূপকথা সংগ্রহের কাজেও হাত দিয়েছিলেন। অবনীন্দ্রনাথ তাঁর সংগ্রহ থেকেই পেয়েছিলেন ক্ষীরের পুতুল গল্পটি। মৃণালিনী ঠিক যেমন করে গল্পটি বলেছিলেন তেমনি করেই লিখেছিলেন অবনীন্দ্রনাথ। রূপকথার জাদুকরের সেদিন হাতেখড়ি হল মৃণালিনীর কাছেই। সকৃতজ্ঞ অবনীন্দ্রনাথ বলেছেন,
এই আমার রূপকথার আদি কথা। কিন্তু মৃণালিনীর লেখা আর কিছু কি ছিল? স্বর্ণকুমারীকে এ নিয়ে একবার প্রশ্ন করা হলে তিনি দৃপ্ত ভঙ্গিতে বলেছিলেন, তাহার স্বামী বাংলার একজন শ্রেষ্ঠ লেখক, সেই জন্য তিনি স্বয়ং কিছু লেখা প্রয়োজন বোধ করেন নাই। খুবই সত্যি কথা। তবু মনটা খুঁতখুঁত করে বইকি। ঠাকুর বাড়ির এই আমুদে বউটি কি তার মনের মধু সবটাই ঢেলে দিয়েছিলেন নীরব সেবায়? কালের সীমা পেরিয়ে কিছুই কি আমাদের কাছে এসে পৌঁছবে না? দীপেন্দ্রনাথের স্ত্রী হেমলতার লেখা থেকে শুধু পাওয়া যাবে মৃণালিনীকে? সুরসিকা মৃণালিনীর একটা দুটো চিঠি অবশ্য রক্ষা পেয়েছে। সেই ছোট্ট সাংসারিক চিঠির মধ্যেও তাঁর পরিহাসপ্রিয় সহজ মনটি ধরা পড়েছিল। সুধীন্দ্রনাথের স্ত্রী চারুবালাকে লেখা একটি চিঠিতে দেখা যাবে মৃণালিনী তাকে অনুযোগ করছেন অনেক দিন চিঠি না লেখার জন্যে। তার মধ্যে যে অনাবিল স্বচ্ছতা আছে, তার সৌন্দর্য বুঝি কোনো সাহিত্যিক চিঠির চেয়ে কম নয়। তোমার সুন্দর মেয়ে হয়েছে বলে বুঝি আমাকে ভয়ে খবর দাওনি, পাছে আমি হিংসে করি। তার মাথার খুব চুল হয়েছে শুনে পর্যন্ত কুন্তলিন মাখতে আরম্ভ করেছি। তোমার মেয়ে মাথা ভরা চুল নিয়ে আমার ন্যাড়া মাথা দেখে হাসবে, সে আমার কিছুতেই সহ্য হবে না। সত্যি বাপু, আমার বড় অভিমান হয়েছে। না হয় আমাদের একটি সুন্দরী নাতনি হয়েছে, তাই বলে কি আর আমাদের একেবারে ভুলে যেতে হয়? শান্তিনিকেতনে চলে গেলেও জোড়াসাঁকোর একান্নবর্তী পরিবারটির জন্যে মৃণালিনীর আন্তরিকতা কখনো হ্রাস পায়নি। শিলাইদহে তার কাছেই ছুটে যেতেন ভাসুরপো ও ভাসুরঝিরা। বলেন্দ্রনাথ সংস্কৃত, ইংরেজি, বাংলা যখন যে বই পড়তেন কাকিমাকে পড়ে শোনাতেন। শুধু কি আত্মীয় স্বজন? মৃণালিনী সবার সুখেই সুখী, আবার সবার দুঃখেই সমদুঃখী। শিলাইদহে একদিন মুলা সিং নামে এক পাঞ্জাবি তাঁর কাছে এসে কাঁদতে কাঁদতে নিজের দুরবস্থার কথা জানিয়ে বললে, মাইজি, একটি চাকরি দিয়ে আমাকে রক্ষা করুন, নতুবা আমি সপরিবারে মারা পড়িব। রবীন্দ্রনাথ তখন শিলাইদহে ছিলেন না। মৃণালিনী তাকে কুঠিবাড়ির দারোয়ানির কাজে বহাল করলেন। কদিন পরে দেখলেন মুলা সিং তখনও বিষণ্ণ। মৃণালিনী কারণ জানতে চাইলেন। সে জানালো তার মাইনে সবটাই খরচ হয়ে যায় দুবেলা 4 সের আটার রুটি খেতে। করুণাময়ী মৃণালিনী সেই দিন থেকে তার সংসার থেকে মুলা সিংয়ের জন্য 4 সের আটা বরাদ্দ করলেন। মাইনে বাড়ল, তবু আটার ব্যবস্থা আগের মতোই রয়ে গেল। দিনে দিনে তার যে মূর্তিটি বড় হয়ে উঠেছে, সে তার জননী মূর্তি। শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠার সময় তার পূর্ণ পরিচয় পাওয়া গেল। সীমা স্বর্গের ইন্দ্রাণী সেখানে হয়ে উঠলেন অন্নপূর্ণা। মৃণালিনী রূপসী ছিলেন না, কিন্তু অপরূপ মাতৃত্বের আভা তার মুখে লাবণ্যের মতো ঢলঢল করত। একবার দেখলে আবার দেখতে ইচ্ছে হয়, এই ছিল প্রত্যক্ষদর্শীর অভিমত। 5টি সন্তানের জননী মৃণালিনীর এই মাতৃমূর্তি আরও সার্থক হয়ে উঠেছিল শান্তিনিকেতনের ঘর থেকে দূরে আসা শিশুগুলিকে আপন করে নেওয়ার মধ্যে। সহধর্মিনীর কাছে রবীন্দ্রনাথের প্রত্যাশা কি ছিল জানতে ইচ্ছে করে। কিভাবে তিনি তাদের যৌথ জীবন গড়ে তুলতে চেয়েছিলেন সে কথা জানা যায় মৃণালিনীকে লেখা কবির পত্র পড়ে। একটি পত্রে তিনি লিখেছেন, আমাকে সুখী করবার জন্যে তুমি বেশি কোনো চেষ্টা করো না, আন্তরিক ভালোবাসাই যথেষ্ট। অবশ্য তোমাতে আমাতে সকল কাজ ও সকল ভাবেই যদি যোগ থাকতো খুব ভালো হতো, কিন্তু সে কারো ইচ্ছায়ও নয়। যদি তুমি আমার সঙ্গে সকল রকম বিষয়ে সকল রকম শিক্ষায় যোগ দিতে পারো তো খুশি হই। আমি যা কিছু জানতে চাই তোমাকেও তা জানাতে পারি। আমি যা শিখতে চাই তুমিও আমার সঙ্গে শিক্ষা করো, তাহলে খুব সুখের হয়। জীবনে দুজনে মিলে সকল বিষয়ে অগ্রসর হবার চেষ্টা করলে অগ্রসর হওয়া সহজ হয়।
তোমাকে কোনো বিষয়ে আমি ছাড়িয়ে যেতে ইচ্ছে করিনি, কিন্তু জোর করে তোমাকে পীড়ন করতে আমার শঙ্কা হয়। সকলেরই স্বতন্ত্র রুচি, অনুরাগ এবং অধিকারের বিষয় আছে। আমার ইচ্ছা ও অনুরাগের সঙ্গে তোমার সমস্ত প্রকৃতিকে সম্পূর্ণ মেলাবার ক্ষমতা তোমার নিজের হাতে নেই। সুতরাং সে সম্বন্ধে কিছুমাত্র খুঁতখুঁত না করে ভালোবাসার দ্বারা, যত্নের দ্বারা আমার জীবনকে মধুর, আমাকে অনাবশ্যক দুঃখ কষ্ট থেকে রক্ষা করতে চেষ্টা করলে সে চেষ্টা আমার পক্ষে বহু মূল্য হবে। কবির প্রত্যাশা পূর্ণ করেছিলেন মৃণালিনী। জীবনের সব ক্ষেত্রে, এমনকি শান্তিনিকেতনে আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার বাসনা নিয়ে রবীন্দ্রনাথ সেখানে গেলে মৃণালিনীও তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। এই ধরনের কাণ্ডজ্ঞানহীনতায় আত্মীয় স্বজনের উপদেশ, উপহাস, বিরুদ্ধতা, বিদ্রূপ সবই সহ্য করতে হয়েছিল। আত্মীয়দের খুব দোষ নেই। সর্বনাশের মুখোমুখি গিয়ে কেউ দাঁড়াতে চাইলে তাকে তো সাবধান করবেনই। নাবালক 5টি সন্তান, তার মধ্যে 3টি মেয়ে, অথচ কবি তার যথাসর্বস্ব ঢেলে দিচ্ছেন আশ্রম বিদ্যালয়ে। লোকে বলবে না কেন? মৃণালিনীর মনেও এ নিয়ে ভাবনা ছিল। তবু তিনি স্বামীকে সব কাজে হাসি মুখে সাহায্য করেছেন। যখনই কোনো প্রয়োজন হয়েছে তখনই খুলে দিয়েছেন গায়ের এক একটি গয়না। মৃণালিনী পেয়েছিলেন প্রচুর। বিয়ের যৌতুকের গয়না ছাড়াও শাশুড়ির আমলের ভারী গয়না ছিল অনেক। সবই তিনি কবির কাজে গা থেকে খুলে দিয়েছিলেন। রথীন্দ্র লিখেছেন, শেষ পর্যন্ত হাতে কয়েক গাছা চুড়ি ও গলায় একটি চেন হার ছাড়া তার কোনো গয়না অবশিষ্ট ছিল না। শুধু গয়না দিয়ে নয়, আশ্রমের কাজেও মৃণালিনী স্বামীকে যথাসাধ্য সাহায্য করেছেন। আধুনিক অর্থে তাকে হয়তো প্রগতিশীলা বলা যাবে না, কারণ শিক্ষা দীক্ষায় ঠাকুরবাড়ির মেয়েদের ছাড়িয়ে অন্যান্য মেয়েরাও ক্রমশ এগিয়ে যাচ্ছিলেন। উগ্র আধুনিকতায় এ বাড়ির মেয়েদের রক্তমজ্জায় প্রবেশ করেনি। দীর্ঘকাল ধরে জ্ঞানদানন্দিনী সেখানে উগ্র আধুনিকতার পরিচয় দিয়ে এসেছেন। কিন্তু মহৎ নারীর পরিচয় মৃণালিনীর মধ্যে আছে। চারিত্র পূজা গ্রন্থ লেখবার সময় রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছেন, মহাপুরুষের ইতিহাস বাহিরে নানা কার্যে এবং জীবন বৃত্তান্তে স্থায়ী হয়, আর মহৎ নারীর ইতিহাস তাহার স্বামীর কার্যে রচিত হইয়া থাকে এবং সে লেখায় তাহার নাম উল্লেখ থাকে না। এরই মধ্যে আমরা মৃণালিনীর আসল পরিচয় খুঁজে পাব। আজ আমরা ঠাকুরবাড়ির মেয়েদের কথা খুঁটিয়ে বলতে বসেছি তাই, নয়তো মৃণালিনীকে নিয়ে স্বতন্ত্র প্রসঙ্গের অবতারণা করার সুযোগ বড় কম। তিনি রবীন্দ্র জীবনে, ঠাকুর বাড়িতে, শান্তিনিকেতনের আশ্রম বিদ্যালয়ে মিশে আছেন ফুলের সুরভির মতো। দেখা যায় না, অনুভবে মন ভরে যায়। মৃণালিনী আরও কিছুদিন বেঁচে থাকলে রবীন্দ্রনাথের আশ্রম বিদ্যালয়ের পরিকল্পনা আরও সার্থক হতে পারত। তিনি ব্রহ্মচর্য আশ্রমে দেখাশোনা করতেন এবং অপরের কচি কচি শিশুদের অপরিসীম মাতৃস্নেহে নিজের কাছে টেনে নিয়ে তাদের হস্টেলে আসার দুঃখ ভুলিয়ে দিতেন। বাড়ি থেকে দূরে এসেও ছেলেরা মাতৃস্নেহের আশ্রয় পেত। কিন্তু কঠোর পরিশ্রমের তীব্র আঘাত সহ্য করতে না পেরে আশ্রম বিদ্যালয় স্থাপনের মাত্র 11 মাস পরেই বিদায় নিলেন মৃণালিনী। কবির সমস্ত সেবা যত্ন ব্যর্থ করে দিয়ে শীতের পদ্মটি ম্লান হয়ে এলো। হারিয়ে গেল কবির প্রিয় পত্র সম্বোধনটি, ভাই ছুটি। কে জানত এত শীঘ্র জীবন থেকে, সংসার থেকে ছুটি নিয়ে তিনি চলে যাবেন। জীবনের প্রতি পদে লোকান্তরিতা মৃণালিনীর অভাব অনুভব করেছেন রবীন্দ্রনাথ। এমন কেউ নেই যাকে সব বলা যায়। স্মরণে কবিতায় ঝরে পড়েছে লোকান্তরিতা পত্নীর জন্য বেদনা। সংসারে যখন শুধুই কথার পুঞ্জ জমে উঠছে,
তখন তিনি বারবার স্মরণ করেছেন স্ত্রীকে, অনুভব করেছেন তার আশ্রম বিদ্যালয় অসম্পূর্ণ থেকে গেছে, কারণ আমি তাদের সব দিতে পারি, মাতৃস্নেহ তো দিতে পারি না। বাংলাদেশে আরও কয়েকজন আদর্শ জননীর পাশে মৃণালিনীর মাতৃমূর্তিটিও চিরস্থায়ী আসন লাভ করতে পারে।